স্বপন একদিন ভীষণই তাড়াহুড়ো করে অফিসে যেতে শুরু করে, আর তাই সে ভুল করে সিগন্যাল ব্রেক করে ফেলে। আর সেই মুহূর্তে কনস্টেবল দীপান্বিতা রাস্তায় ডিউটিতে থাকে, তাই সে সঙ্গে সঙ্গে স্বপনের গাড়ি আটকে নেয়। চোখের সামনে রেড সিগন্যাল আছে, তবু আপনি কেন সিগন্যাল ভেঙে দিলেন? আপনার মতো পাবলিকের জন্যই আমাদের যত ঝামেলা। আসলে আজকে আমাদের কোম্পানিতে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, ফরেন ক্লায়েন্টরা আসবে, আর আমার দেরি হয়ে গেছে, তাই আমি সিগন্যালটা ভাঙতে বাধ্য হয়েছি। ম্যাডাম, কিছু মনে করবেন না। আপনার মতো অনেক লোকেরাই গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করে, সুতরাং আপনি যদি এই কাজ করেন তাহলে আপনাকে দেখে বাকিরা তাই করবে। তাই এরপর থেকে কখনো কোনো রেড সিগন্যাল ভাঙবেন না। দীপান্বিতা এভাবে স্বপনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এমন সময় স্বপনের দীপান্বিতাকে ভীষণই পছন্দ হয়ে যায়। আর সেদিনের পর থেকে স্বপন প্রত্যেকদিন ইচ্ছা করে সেই রাস্তা দিয়ে অফিস যাওয়া আসা করে, আর সবসময় গাড়ি থামিয়ে দীপান্বিতার সঙ্গে কথা বলার চেষ্টা করে। এভাবে কনস্টেবল দীপান্বিতার সঙ্গে স্বপনের বন্ধুত্ব গড়ে ওঠে। আর একদিন স্বপন দীপান্বিতাকে বিয়ের প্রস্তাব দিলে দীপান্বিতা রাজি হয়ে যায়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই ধুমধাম করে স্বপনের সঙ্গে দীপান্বিতার বিয়ে হয়। আর বিয়ের পর দীপান্বিতা যখন শ্বশুরবাড়িতে যাবে এমন সময়, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। কি জোড়াবাজারে চুরি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমি এখনই ফোর্স নিয়ে চলে যাচ্ছি। না না স্যার, আজকে আমার ছুটি লাগবে না। এই বলে দীপান্বিতা ঘরে গিয়ে বিয়ের লেহেঙ্গা খুলে দেয়, আর সঙ্গে সঙ্গে কনস্টেবলের ড্রেস পরে বাইরে বেরিয়ে আসে। আর যা দেখে স্বপন এবং তার বোন পারমিতার খুবই খারাপ লাগে, কারণ আজকে দীপান্বিতার শ্বশুরবাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানের জন্য আত্মীয় স্বজন সকলে সেখানে অপেক্ষা করছে। আর দীপান্বিতা সেই জায়গায় এখন ডিউটিতে যাবি। বৌদি, তুমি এখন কোথায় যাচ্ছ? আমার মা বাড়িতে তোমার জন্য অপেক্ষা করছে, অনেক আত্মীয় স্বজনও আছে। আর তুমি আজকেও ডিউটি করতে যাবে? তুমি যে বললে বিয়ের জন্য তুমি ছুটি নিয়েছো। হ্যাঁ, ছুটি নিয়েছিলাম, কিন্তু আজকে আমাকে যেতেই হবে পারমিতা। যেখানে চুরি হয়েছে সেই এলাকাটা আমার, তাই আমি যদি ফোর্স নিয়ে না যাই তাহলে আমার ডিউটি ছোট হয়ে যাবে। সুতরাং তুমি কিছু মনে করো না, তোমরা যাও, আমি আসছি। সে কি, আমি আমার বউকে ছেড়ে একা চলে যাব? আমিও তোমার সাথে যাচ্ছি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি যখন কোম্পানিতে গিয়ে কাজ করবে তখন কি তোমার সঙ্গে আমি যাব? সুতরাং আমার কাজের জায়গায় কেন তোমাকে নিয়ে যাব? এই বলে দীপান্বিতা পুলিশের গাড়ি করে ডিউটিতে বেরিয়ে যায়। অন্যদিকে স্বপন মন খারাপ করে তার বোনের সঙ্গে বাড়িতে ফিরে যায়। আর রানী দেবী যখন দেখে যে নতুন বৌমা ছেলের সঙ্গে শ্বশুর বাড়িতে আসেনি, তখন সে ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ এমনিতেই সে এরকম কনস্টেবল মেয়েকে বাড়ির বৌমা করতে চায়নি। কিন্তু শুধুমাত্র স্বপনের জেদের কারণে রানী দেবী দীপান্বিতার সঙ্গে স্বপনের বিয়ে ঠিক করে। আর আজকে বিয়ের পর গৃহপ্রবেশের দিন দীপান্বিতা শ্বশুরবাড়িতে না এসে ডিউটি করতে গেছে শুনি রানী দেবী নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা পর দীপান্বিতা পুলিশের ড্রেস পরে শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়। এমন সময় রানী দেবী কিছুতেই নতুন বৌমাকে বাড়িতে ঢুকতে দেয় না। এমন সময় স্বপন তার মাকে বাড়ি বাড়ি বোঝানোর চেষ্টা করে, তাই শেষ পর্যন্ত রানী দেবী দীপান্বিতাকে নিজের বাড়িতে ঢোকার অনুমতি দেয়। তাই দীপান্বিতা শ্বশুর বাড়িতে প্রবেশ করে পুলিশের ড্রেস ছেড়ে শাড়ি পরে শাশুড়ি মায়ের সেবা করতে শুরু করে, কিন্তু তাতেও সে রানী দেবীর মন জয় করতে পারে না। পরের দিন সকালবেলা, বৌমা, সকাল হতে না হতেই তুমি কিন্তু কনস্টেবলের ড্রেস পরে চাকরি করতে চলে যেও না, কারণ আজকে তোমাকে রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করতে হবে। যাও, আমাদের জন্য সুন্দর করে ক্ষীর বানিয়ে নিয়ে এসো। এমন কথা বলে শাশুড়ি মা নিজের ঘরে চলে যায়। আর দীপান্বিতা বিপদে পড়ে, কারণ ছোটবেলা থেকে সে বাপের বাড়িতে শুধুমাত্র কনস্টেবল হওয়ার জন্য পড়াশোনা করেছে, কিন্তু রান্না বান্না ভালো করে তার শেখাই হয়নি। তাই সে রান্নাঘরে গিয়ে কিভাবে ক্ষীর রান্না করবে বুঝে উঠতে পারে না। আর এমন সময় সে যখন গ্যাস ওভেনের উপর দুধ বসায়, তখনই তার কলিগ স্বপ্না তাকে ফোন করে। কিরে দীপান্বিতা, তুই তো আমাদের পুলিশ থানায় এই মাসের চার্জশিটটা জমা দিলি না। এখনো তুই ফোনে চার্জশিট তৈরি করে আমাকে পাঠিয়ে দে, তা না হলে কিন্তু স্যার খুব চিৎকার চেঁচামেচি করবে। ই বাবা, আমি একদম ভুলে গেছি রে। আর বলিস না, বিয়ে করলে অনেক ঝামেলা, এর থেকে কনস্টেবলের জীবন অনেক ভালো। কনস্টেবল হওয়া বাড়ির বউ হওয়ার থেকে অনেক সোজা, কারণ আমাকে এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ চাল দিয়ে ক্ষীর তৈরি করতে হচ্ছে, আর আমি তো ক্ষীর তৈরি করতেই পারি না। এসব করতে গিয়ে চার্জশিট জমা দেওয়ার কথা কি মনে থাকে বল? হ্যাঁ, একদমই তাই, সেই জন্যই তো আমি বিয়ে করছি না। এই শুনে দীপান্বিতা যখন চার্জশিটের ফটো তুলে অনলাইনে পাঠাতে যাবে, এমন সময় হঠাৎ করে গ্যাস ওভেনে বসানো দুধ উতলে পড়ে যায়। আর দীপান্বিতা সেটা বুঝতে পারে না।
আর যেহেতু রান্নাঘরের পাশেই দীপান্বিতার ননদের ঘর, তাই দুধ পুড়ে যাওয়ার দুর্গন্ধ তার ঘরে গিয়ে পৌঁছায়। তাই এমন সময় পারমিতা লাফ মেরে রান্নাঘরে চলে আসে। আর সে যখন দেখে যে তার বৌদি দুধ পুড়িয়ে ফেলেছে, তখন সে সঙ্গে সঙ্গে তার মায়ের কাছে চলে যায়। মা, তাড়াতাড়ি রান্নাঘরে চলো, দেখো বৌদি কি কাণ্ড করেছে। তুমি ক্ষীর রান্না করতে বলেছিলে, আর বৌদি পুরো দুধ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এরকম প্রথম দিন রান্না করতে গিয়ে দুধ জ্বালিয়ে দেওয়া তো অশুভ, বলো। কি, ওকে আমি ক্ষীর রান্না করতে বললাম আর ও দুধ পুড়িয়ে ফেলেছে? পুলিশ হয়ে সারা শহরে দাপিয়ে বেড়াতে পারি, আর বউ হয়ে রান্না বান্না করতে পারে না? আমার মনে হয় আমি ওকে পুলিশের চাকরি ছাড়িয়ে দিই। এই বলে রানী দেবী রান্নাঘরে চলে যায় আর বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে। কিন্তু দীপান্বিতা চুপ করে দাঁড়িয়ে সমস্ত অপমান সহ্য করে। আজ পর্যন্ত সে কনস্টেবলের চাকরি করে সবসময় মাথা উঁচু করে জীবন কাটিয়েছে, কিন্তু এখন শাশুড়ি মায়ের সামনে তার মাথা একেবারে নত হয়ে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই রানী দেবী যখন জানতে পারে তার বৌমা সারা জীবনে কখনো রান্নাবান্না শেখেনি, তখন সে আরো রেগে বোম হয়ে ওঠে। বৌমা, এবার থেকে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে থানায় না গিয়ে তুমি বরঞ্চ ভিডিও দেখে রান্নাবান্না শিখবে, তাহলে কাজে দেবে। কারণ বউ মানুষদের এরকম খাকি শার্ট প্যান্ট পরে থানায় যাওয়া মানায় না। মেয়েদের বেশি স্বাধীনতা দেওয়া উচিত নয়। এই বলে রানী দেবী তার মেয়ের সঙ্গে সেখান থেকে চলে যায়। আর এমন সময় দীপান্বিতা ভিডিও দেখে রান্নাবান্না শিখতে শুরু করে। আর সে প্রত্যেকদিন সকালবেলা কোনো মতে রান্নাবান্না করে খাকি জামা কাপড় পরে পুলিশ থানায় চলে যায়। আর স্বপন তাকে অফিস যাওয়ার সময় প্রত্যেকদিন থানায় ড্রপ করে দেয়। কিন্তু এই সমস্ত কিছু রানী দেবী কিছুতেই সহ্য করতে পারে না। দাদার বিয়ে দিয়েই তো কোনো লাভ হলো না মা। প্রত্যেকদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদেরকে রান্না করা, ঠান্ডা হয়ে যাওয়া খাবার বেড়ে খেতে হচ্ছে, জামা কাপড় পরিষ্কার করতে হচ্ছে, ঘর বাড়ি পরিষ্কার করতে হচ্ছে, আর বৌদি শুধুমাত্র বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। কিছুদিন পর তো আমারও বিয়ে হয়ে যাবে, তখন এসব কাজ কিন্তু তোমাকে একা একা করতে হবে। আমার যা কোমরে ব্যথা, আমি একটা কাজও করতে পারবো না। বৌমা তো বেশ ভালো টাকা রোজগার করে, তাই বৌমা নিজের টাকা দিয়ে একটা কাজের লোক রাখবে। ঠিক এমন সময় দীপান্বিতা তার ননদ এবং শাশুড়ি মায়ের কথা শুনে নেয়। আর পরের দিন সকালবেলাতেই তাদের বাড়িতে এক কাজের লোক এসে উপস্থিত হয়। কারণ দীপান্বিতা মাসে 10,000 টাকা দিয়ে বাড়িতে কাজের মেয়ে রাখে, যাতে তার শাশুড়ি মা এবং ননদের কোনো কষ্ট না হয়। তোমাদেরকে চিন্তা করতে হবে না, আজ থেকে তোমরা পায়ের উপর পা তুলে আরাম করবে, আর কাজের দিদি সব কাজ করবে। সত্যি তো, আমি কনস্টেবল হয়ে মাসে অনেক টাকা রোজগার করি, তাই সংসারে টাকা খরচা করতে আমার কোনো অসুবিধা নেই। আর কাজের দিদি কাজ করলে আমাকেও কোনো চিন্তা করতে হবে না, আমি ভালো করে আমার ডিউটি পালন করতে পারবো। এই বলে দীপান্বিতা গাড়ি নিয়ে ডিউটিতে চলে যায়। অন্যদিকে তার শাশুড়ি মা এবং ননদ পায়ের উপর পা তুলে আরাম করে। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন দীপান্বিতা শ্যামবাজার পাঁচমাতার মোড়ে ডিউটিতে থাকে। এমন সময় তার ননদ পারমিতা পার্টিতে যাওয়ার জন্য তার বন্ধু বান্ধবীদের সঙ্গে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যেতে শুরু করে। আর তখনই দীপান্বিতা তার ননদের গাড়ি ধরে। আর যা দেখে পারমিতা ভয় পেয়ে যায়, কারণ তাদের গাড়িটা পুরোপুরি অ্যালকোহলের গন্ধে ভরে আছে। ছি পারমিতা, তুমি গাড়ির মধ্যে বসে অ্যালকোহল খাচ্ছ? এখনই তো তোমাদের মুখে পাইপ দিয়ে টেস্ট করা হবে। তখন যদি অ্যালকোহলের ট্রেস পাওয়া যায়, তাহলে কিন্তু একেবারে 1 বছরের জন্য জেল। আর তুমি বাড়িতে কি বললে? তুমি নাকি তোমার বান্ধবীদের সঙ্গে পড়াশোনা করতে যাচ্ছ? এই তাহলে তোমার পড়াশোনার নমুনা? বৌদি, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এই কাজ করিনি। আসলে আমার বান্ধবীরা আমাকে দিয়ে এই কাজ করিয়েছে। প্লিজ তুমি ওদেরকে জেলে ধরে নিয়ে যাও আর আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার ননদ, বলো, কারণ দাদার মা যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। তুমি কি বাচ্চা মেয়ে নাকি যে তোমাকে তোমার বান্ধবীরা এরকম কাজ করালো আর তুমি করে ফেললে? আর আমি আমার ডিউটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না। তোমাদের সবাইকেই আমি থানায় ধরে নিয়ে যাব। এই বলে দীপান্বিতা সেই গাড়ি ধরে থানায় নিয়ে যায়। আর সঙ্গে সঙ্গে দীপান্বিতা স্বপনকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়। তাই তাড়াতাড়ি করে স্বপনও থানায় আসে আর নিজের বোনকে ভীষণ পরিমাণে বকাবকি করে। সেই সাথে স্বপন থানাতে 10,000 টাকা জরিমানা দিয়ে পারমিতাকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে যায়। কিন্তু সেই ব্যাপারে রানী দেবী তখনও পর্যন্ত কিছু জানে না। কিন্তু রাগের চোটে সেদিনের পর থেকে পারমিতা তার বৌদির সঙ্গে কোনো রকম কোনো কথা বলতে চায় না। আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। আর এরই মধ্যে পারমিতার সঙ্গে বিকাশের বিয়ে হয়। তাদের বিয়ের পর কি ব্যাপার বলো তো স্বপন, তোমার বোনের বিয়ে হয়ে গেল, কিন্তু ও তো আমাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখছে না।
আসলে আমি সেদিন ওকে থানায় ধরে নিয়ে গিয়েছিলাম বলে ও এখনো পর্যন্ত আমার উপর রেগে আছে, কিন্তু আমি তো ওর ভালোর জন্য করেছি বলো। আরে না না, এখন নতুন সংসার হয়েছে বলে তাই একটু ব্যস্ত আছে, আর এমনিতে ও আমাকে বা মাকে কাউকেই ফোন করে না, তাই তুমি বেকার বেকার চিন্তা করো না। যাও, তুমি তোমার ডিউটি করতে যাও। স্বপন এই কথা বললে দীপান্বিতা পুলিশ থানায় চলে যায়। আর ঠিক এমন সময় স্বপ্না সেখানে এসে বলে, দীপান্বিতা, যোগীপাড়া থেকে একজন মহিলা কাঁদতে কাঁদতে ফোন করেছিল, সে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করেছে। আমাদেরকে এখনই যেতে হবে। আমার মনে হয় মেয়েটার বর মেয়েটাকে রোজ মারধর করে, আর আজকে নাকি মেয়েটার গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাই এখনই চল, না হলে কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারি। স্বপ্নার কথা শুনে দীপান্বিতা ভীষণই ভয় পেয়ে যায়, কারণ যোগীপাড়াতে তার ননদের শ্বশুর বাড়ি। তাই দীপান্বিতা আর এক মুহূর্ত দেরি করতে চায় না। সে পুলিশের গাড়ি নিয়ে এবং ফোর্স নিয়ে যোগীপাড়ায় সেই বাড়িতে গিয়ে পৌঁছায়। আর সেই বাড়িটা দেখে দীপান্বিতা খুবই অবাক হয়, কারণ সেই বাড়িটাই হলো তার ননদ পারমিতার শ্বশুর বাড়ি। আর এমন সময় সেই বাড়ির ভেতর থেকে ভীষণ পরিমাণে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে। তাই দীপান্বিতা কনস্টেবল ফোর্স নিয়ে সেই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বৌদি, তুমি আমাকে প্লিজ বাঁচিয়ে নাও। বিয়ে হওয়ার পর থেকে প্রত্যেকদিন বিকাশ আমার উপর অত্যাচার করে, আর আমি যাতে তোমাদেরকে কিছু বলতে না পারি সেই জন্য আমাকে ফোন ব্যবহার করতে দেয় না। আমার ফোন ভেঙে দিয়েছে। তুমি একদম চিন্তা করো না পারমিতা, ওকে আমি উচিত শিক্ষা দেব, আর ওর যাতে যাবজ্জীবন কারাদণ্ড হয় সেটাও আমি দেখে নেব। এই বলে দীপান্বিতা এবং তার পুলিশ ফোর্স বিকাশকে থানায় নিয়ে যায়। অন্যদিকে এরকম ঘটনা যখন স্বপন এবং তার মা জানতে পারে, তখন তারা বিশ্বাস করতে পারে না যে পারমিতার সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু এসবের মধ্যে দিয়ে পারমিতা এবং তার মা নিজেদের ভুল বুঝতে পারে। বৌমা, তুমি কনস্টেবল বলে আমি তোমাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছি, কিন্তু আজকে তুমি আমার বাড়ির বউ বলে আমার খুব গর্ব হচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। পারলে আমাদেরকে ক্ষমা করে দিও বৌমা। এই শুনে দীপান্বিতা খুবই খুশি হয়। আর সেদিনের পর থেকে দীপান্বিতার সংসারে কোনো অশান্তি থাকে না। সে কনস্টেবলের ডিউটি করার সঙ্গে সঙ্গে খুবই হাসি খুশি জীবনযাপন করতে থাকে। সুতপা তার দুই দাদা এবং দুই বৌদির সঙ্গে একটি গ্রামে থাকে। তাদের গ্রাম শহরের মানসিকতা, শিক্ষা দীক্ষা, আচার বিচার সবকিছু থেকে বেশ অনেকটাই দূরে ছিল। তাদের গ্রামে এখনো অনেক প্রথা মেনে কিছু কিছু কুসংস্কারকে ভালো রকমেরই প্রশ্রয় দেওয়া হতো। এই সমস্ত কুসংস্কারগুলির মধ্যে সব থেকে ভয়ানকটি হলো, যেই মেয়ের বাবা মা দুজনেই মারা যাবে তাকে গ্রামের বাকি সবাই তাদের পছন্দ মতো যে কোনো কারোর সঙ্গে বিয়ে করতে বাধ্য করবে। সুতপার এখন 10 বছর বয়স। এসব প্রথার ব্যাপারে সে সেরকম কিছুই বোঝে না। হঠাৎই একদিন পথ দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা যায়। আর তখন থেকেই শুরু হয়ে যায় গ্রামের সকলে সুতপার ভাগ্য নির্ধারণের খেলা। এই 10 বছরের মেয়েকে আমরা কার সঙ্গে বিয়ে দেব শুনি? আপনারা কি এখনো প্রস্তুত যুগেই পড়ে আছেন? এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা একবারও ভাবলেন না যে মেয়েটার কত বড় ক্ষতি হয়েছে? বাবা মা ছাড়া কোনো মেয়ে সঠিক শিক্ষা পেয়ে ভদ্রভাবে বড় হতে পারে না, আর আমরা আমাদের গ্রামে এরকম অভদ্রতার প্রশ্রয়ও দেব না। বাবা মা ছাড়া বড় হবে কেন শুনি? আপনারাই তো বলেন বৌদি নাকি মায়ের সমান হয়। সেই হিসেবে দেখতে গেলে তো সুতপার দুটো মা আছে। তাহলে কেন আমরা ওকে এত অল্প বয়সে বিয়ে দেব? এত অল্প বয়সে না হলেও 15 বছর পরে এই মেয়েকে আমরা তোমাদের সাথে আর থাকতে দেব না, বিয়েকে দিতেই হবে। তার উপরে এই মেয়ের গায়ের যা রং, বয়স বেশি হয়ে গেলে বিয়ে দেওয়ার মতো ভালো পাত্র পাওয়া যাবে না। আমরা যদি ওকে পড়াশোনা শিখিয়ে যোগ্য মানুষ তৈরি করতে পারি, তাহলে এই গ্রামের সব থেকে সেরা জামাই আমাদের সুতপাই আনবে। সুতপার বড় বৌদি নীলিমার এই ঔদ্ধত্য ভরা কথা শুনে গ্রামের সকলেই খুবই হাসতে থাকে। হাসছেন কেন? দিদিভাই ভুল তো কিছু বলেনি। আমরা সুতপার বাবা মা হব। ওর এই জীবনে যা যা করার ইচ্ছা ওকে সব করাবো। তোমরা যে কেন গ্রামের সবার সামনে নিজেদের মান সম্মান ডোবাতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কালো মেয়ের জন্য নাকি সব থেকে ভালো পাত্র আসবে, যত সব। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তাই আমি এতক্ষণ আপনার আর আমার স্ত্রীর কথার মাঝখানে একবারও ঢুকিনি। কিন্তু আপনারা এইভাবে ওদের সহানুভূতি নিয়ে মজা করছেন দেখে নিজেকে থামিয়ে রাখতে পারছি না। রাখো তো তোমাদের সহানুভূতি। আজ না হয় তোমাদের কোনো সন্তান নেই, তাই তোমরা সুতপাকে নিজেদের মেয়ের মতো ভালোবাসবে, কিন্তু কাল যখন তোমাদের সন্তান হবে তখন তো এই মেয়েটাকে নিজের বাড়ির কাজের লোক বানিয়ে দেবে। আমরা গ্রামের বড়রা থাকতে ওর এরকম ক্ষতি হতে দিতে পারবো না। মোহন বাবুর এই কথা শুনে সবাই বেশ অবাক হয়। আসলে চিরাচরিত ভাবে তো এটাই হয়ে আসছে। নিজের সন্তান ছেড়ে কেউ অন্যের সন্তানকে বেশি ভালোবাসা দিয়ে বড় করে, এরকম ঘটনা তো সচরাচর দেখতেই পাওয়া যায় না।
তাই সেদিনের মতো সবাই মোহনবাবুর কথা চুপচাপ শুনে নিলেও সুতপার দুই দাদা বৌদির মধ্যে সুতপার ভবিষ্যৎ নিয়ে বেশ ভালো রকমের আলোচনা শুরু হয়ে যায়। সবার মধ্যে এরকম একটা টান টান উত্তেজনা দেখে সুতপারও বেশ ভয় করতে শুরু করে। বৌদি ভাই, ওরা কি সত্যি সত্যি আমার বিয়ে দিয়ে দিবে? আমি বিয়ে করব না, আমার খুব ভয় করছে, তুমি আমাকে বাঁচাবে তো? কেউ তোর বিয়ে দেবে না, আমরা আছি তো। দরকার হলে আমরা এই গ্রাম থেকে অন্য কোথাও চলে যাব, কিন্তু তোর কোনো ক্ষতি হতে দেব না। আমার একটি বন্ধু ছিল না, পূর্ণিমা, ওর মা যখন আগের বছর মারা গেল তখন তো গ্রামের সবাই মিলে ওরও বিয়ে দিয়েছিল ওই পাশের গ্রামের একটা দাদুর সঙ্গে। পূর্ণিমা আর খেলতে আসে না, আর আমার সাথে লজেন্স কিনতেও চায় না। আমার বিয়ে হলে তো আমিও খেলতে পারবো না। এত চিন্তা করছিস কেন? আমরা আছি তো, আমরা সবকিছু সামলে নেব। সুরেশের কথা শুনে সুতপা সেখান থেকে চলে যায়। নীলিমা এবং মীনাক্ষী দুজনেই সিদ্ধান্ত নেয় তারা কোনোদিনও সন্তান নেবে না। তারা সারা জীবন সুতপাকেই নিজের সন্তানের মতো ভালোবেসে তাকে মানুষ করবে। গ্রামের লোক তাদের এই কাজে অনেক বাধা দিতে আসলেও নীলিমা কিংবা মীনাক্ষী কেউই তাদের কোনো কথা শোনে না। গ্রামে তাদের থাকা অসম্ভবপর হয়ে উঠলে তারা সবাই মিলে অন্য এক শহরে থাকতে চলে যায়। কেন বা কিসের জন্য তারা গ্রাম ছেড়েছে এই কথা সুতপাকে তারা ঘূর্ণনাক্ষরেও জানতে দেয় না। দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর কেটে যায়। সুতপার এখন 20 বছর বয়স। কয়েকদিনের মধ্যেই তার কলেজের পড়াশোনাও শেষ হয়ে যাবে। আজ কিন্তু আবার দেরি করে বাড়ি ফিরিস না যেন। আগের দিন তোর দাদা খুব বকাবকি করছিল। আজকে দাদা ফেরার আগেই বাড়ি ফিরে আসবি, না হলে শুধু শুধু অশান্তি হবে। অশান্তি তো আর এমনি এমনি হয় না, তোমরা অশান্তি লাগাও তাই অশান্তি হয়। আমি কি আর বুঝি না কেন দাদারা আমার উপর অকারণে রেগে যায়? বড় মার সাথে কিভাবে কথা বলছিস তুই সুতপা? আমরা তোকে এতদিন ধরে এই শিক্ষা দিয়েছি, তুই এরকম করিস বলেই তো তোর দাদারা তোর উপর রেগে যায়। আমি না এখন অনেক বড় হয়ে গেছি, তাই আমার সামনে এই বড় মা ছোট মার নাটকটা করো না তো প্লিজ, আমার খুব বিরক্ত লাগে। আমাদেরকে মা বলে ডাকতে তোর বিরক্ত লাগে? এই কথাটাও তোর থেকে শুনতে হবে কোনোদিনও আশা করিনি। তোমাদের দুজনের জন্য আমাকে কত অপমান এতদিন ধরে সহ্য করতে হয়েছে সেটা তোমরা একবারও ভেবে দেখেছো? আমাদের জন্য তোকে অপমান সহ্য করতে হয়েছে, সেটা কিরকম ভাবে শুনি? তোমরা রাস্তাঘাটে যেখানে সেখানে এভাবে আমাকে মেয়ে মেয়ে বলে ডাকো, আর আমাকে সবাই ফর্সা মায়ের কালো মেয়ে বলে। আবার বলে তোমরা নাকি আমাকে দত্তক নিয়েছো। এটা বলাই তো স্বাভাবিক, কারোর তো আর দুটো মা থাকে না বলো। আমাদের জন্য তোর অনেক অসুবিধা হয় বল। আমরা না থাকলে তুই খুশি হবি? তুই যদি সেটাই চাস তাহলে সেটাই হবে, কারণ তোকে কষ্ট দিয়ে আমরা কিছু করতে চাই না। তাহলে প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি সত্যি বলছি, তোমাদের দেখলে আমার এমন রাগ হয়, সব সময় পেছন পেছন ঘুরে বেড়াও তোমরা। আমি কি এখনো বাচ্চা? এই বলে সুতপা সেখান থেকে চলে যায়। সুতপার ব্যবহারে তার দুই বৌদি খুবই কষ্ট পায়, কিন্তু তারা তো শুধু সুতপার বৌদি নয়, তারা তো সুতপার মা। তাই ননদ বৌদির মতো ঝগড়া তারা সুতপার সঙ্গে করতে পারে না। তারা সুতপাকে ভালো রাখার সমস্তই চেষ্টা করে, কিন্তু একভাবে বৌদিদের থেকে এই ভালো ব্যবহার পেয়ে সুতপার তার বৌদিদের প্রতি ব্যবহার দিনের পর দিন খারাপ হতেই থাকে। আর এই সমস্ত কিছু চলে সুরেশ এবং অবিনাশের অনুপস্থিতিতে। সুতপার দুই দাদা বাড়িতে থাকলে সে একেবারে শান্তশিষ্ট মেয়ে হয়ে থাকে। এবার তো বোনের জন্য একটা সম্বন্ধ দেখতে হবে, কি বলো নীলিমা? আমাদের বোন যা শিক্ষিত আর ভদ্র, তাতে ওর জন্য ভালো ছেলে পেতে আমাদের কোনো সমস্যাই হবে না। এটুকু বয়সে তুমি মেয়েটার বিয়ে দিয়ে দেবে? ওকে আর একটু ভালো করে নিজের জীবনটা বাঁচতে দাও, তারপর না হয় আমরা সবাই মিলে সুতপার জন্য পাত্র খুঁজবো। তোমার হাতে সুতপার বিয়ের দায়িত্ব ছাড়লে আমার বোনের কোনোদিনই বিয়ে হবে না, সেটা আমি ভালো করেই বুঝে গেছি। সুরেশের এই কথা শুনে সুতপা সেখানে চলে আসে। এতদিনে তুই ঠিকই বুঝেছিস দাদা, আমার দুই বৌদির এক বৌদিও আমার ভালো চায় না, আর আমি চাই না আমি যাকে বিয়ে করব তাদেরকে ওরা পছন্দ করুক। এসব তুই কি বলছিস বোন? তুই জানিস তুই কাদের অপবাদ দিচ্ছিস? এক্ষুনি বৌদির কাছে ক্ষমা চা। তুই বললে দোষ নেই, আর আমি তোর বউকে কিছু বললেই দোষ? স্বাভাবিক, আমার দোষ তো হবেই। বৌদিরা কত টুকটুকে ফর্সা সিনেমার হিরোইনদের মতো দেখতে, আর আমি তো কালো ভূত। আমার সব কথাই তো তোদের খারাপ লাগবে, তাই না? তোমার দাদা সেই কথা বলতে চাইনি সুতপা, তুমি কেন আমাদেরকে ভুল ভাবছো? আমার যা বোঝার আমি বুঝে গেছি। এখন তো মাঝে মাঝে মনে হয় নিশ্চয়ই গ্রামে খুব ধনী আর ভালো কারোর সঙ্গে আমার বিয়ের বন্দোবস্ত করা হয়েছিল বলেই তোমরা আমাকে এখানে নিয়ে পালিয়েছো। কি দাদা, আমি ঠিক বলছি তো? সুতপার এই কথা শুনে সুরেশ তার রাগ সামনে রাখতে পারে না। সে ঠাস করে সুতপার গালে একটা চড় মারে।
ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে মীনাক্ষী এবং অনিমেষও সেখানে ছুটে আসে। তুই আমাকে মারলি দাদা? তুই তোর বউয়ের কথাই এতটাই অনুপ্রাণিত হয়ে গেলি যে নিজের বোনের গায়ে তুই হাত তুললি? তুই যদি আমার সামনে দাঁড়িয়ে নিজের মাকে অপমান করিস তাহলে কি আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো সেটা? তোর কি মনে হয়? ওরা আমার মা নয়। আমার মা হলে সারা জীবন আমাকে এখানে যাস না, ওটা করিস না, এটা খাস না, ওটা পড়িস না এসব বলে বলে আমাকে আটকাতো না। আমরা গ্রাম থেকে কেন চলে এলাম সেটাও আমাকে ঠিক করে বলে না। আমি সব বুঝি, এতটাও বোকা নই আমি। ওরা এরকম খারাপ বলেই তো উপরওয়ালা কোনোদিনও ওদের সন্তান দেয়নি। তুই শুনবি আমরা গ্রাম থেকে কেন চলে এসেছি, কেন উপরওয়ালা আমাদেরকে সন্তান দেয়নি? সহ্য করতে পারবি তো? কেন তোকে আমরা এত বাধা দিই সেটা শুনলে ভয় পাবি না তো? কি দরকার ছোট, বাদ দে না। এই সুতপা, তুই ঘরে যা, যা বলছি। আজ আমি সমস্ত কিছু শুনেই ছাড়বো। তখনকার কথা আমার ঠিকভাবে মনে নেই, তাই আমি নতুন করে সবকিছু শুনতে চাই। তোমরা বলো আমাকে। নীলিমা অনেক বাধা দেওয়া সত্ত্বেও মীনাক্ষী তার কোনো কথা শোনে না। সে এক এক করে সুতপাকে 10 বছর আগে সমস্ত ঘটনা বলতে থাকে। কেন তারা গ্রাম থেকে পালিয়েছিল আর কিভাবেই বা তাদের গ্রামের লোকজন তাদেরকে বাধা দিয়েছিল, সমস্ত কথা পুঙ্খানুপুঙ্খভাবে মীনাক্ষী সুতপার সামনে তুলে ধরে। 10 বছর আগে যখন সুতপার বিয়ে নিয়ে তাদের গ্রামে বেশ ভালো রকমের অশান্তি চলছিল, সেই সময় এই কালো মেয়ে যেদিন থেকে আমাদের গ্রামে জন্মেছে সেদিন থেকে আমাদের গ্রামে মোড়ক লেগেছে। প্রত্যেক মাসে কোথাও না কোথাও কেউ না কেউ মারা যাচ্ছে। এবার তো এই মেয়ে নিজের বাবা মাকে একসাথে খেয়ে ফেললো। একে এইভাবে ছেড়ে রেখে দিলে হবে না। মানেটা কি? গ্রামের লোকে অসুস্থতায় মারা যাচ্ছে, দুর্ঘটনায় মারা যাচ্ছে, তার সাথে সুতপার কালো হওয়ার কি সম্পর্ক? দুর্ঘটনা নয়, এগুলো সব অভিশাপ। এই অভিশাপ তখনই দূর হবে যখন এই মেয়েকে তার স্বামীর সাথে সহমরণে পাঠানো হবে। আর তার জন্য এই মেয়েকে এক বৃদ্ধ মানুষ যার আর কয়েকদিন আয়ু তার সাথে বিয়ে দিতে হবে। আপনারা কি মজা করছেন? আমাদের দেশের বড় বড় মনীষীরা এত কষ্ট করে সহমরণের মতো জঘন্য প্রথা তুলে দিল, আর আপনারা আবার সেটা ঘুরিয়ে ফিরিয়ে আনতে চাইছেন? না আনলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে। এই মেয়েকে সহমরণে পাঠানো এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায়। আমরা কালে ওর বিয়ের ব্যবস্থা করব। সবাই সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, শুধু তোমাদেরকে জানাতে এলাম। এই বলে মোহনবাবু এবং তার দলবল সেখান থেকে চলে যায়। এই ঘটনায় মীনাক্ষী, নীলিমা এবং তার স্বামীরা এত ভয় পেয়ে যায় যে তারা আর কোন রকম সুযোগ না নিয়েই রাতের অন্ধকারে সুতপাকে নিয়ে শহরে পালিয়ে যায়। কিন্তু তাদের গ্রামের লোক এতই ভয়ঙ্কর যে দিনের পর দিন বিভিন্ন শহর গ্রাম খুঁজে খুঁজে তারা ঠিক সুতপার পরিবারের খোঁজ পেয়ে যায়। তারা সবসময় তকে তকে থাকে কোনোদিন তারা সুতপাকে নিয়ে গিয়ে তাদের বিয়ে দিয়ে সহমরণে পাঠাতে পারবে, যাতে তাদের গ্রামের অভিশাপ দূর হয়। কোনো ধনী বা ভালো কারোর সাথে বিয়ে ঠিক হয়েছিল বলে তোর বৌদিরা তোকে শহরে নিয়ে এসেছে, এই ভাবনাটা নিজের মাথায় রাখিস না। তোকে এখানে নিয়ে আসার পরে আমরা সবসময় চেয়েছি তুই এমন জামা কাপড় পর যাতে বাইরে থেকে তোকে দেখলে চিনতে না পারা যায়, আর এই কারণেই আমরা সবসময় তোকে চোখে চোখে রেখেছি। কিন্তু তাই বলে আমরা তোর পড়াশোনা বা কোনো শখ আহ্লাদ পূরণ করিনি এমনটা নয়। আর আমরা দুজনে নিজেদের সমস্ত গহনাগাটি বিক্রি করে তোকে শহরের সবচেয়ে ভালো স্কুলে আর সবচেয়ে ভালো কলেজে পড়িয়েছি। কি যে বললি, ওটা রকম খারাপ বলে উপরওয়ালা ওদের সন্তান দেয়নি। কিন্তু তুই কি জানিস ওরা তোকে মানুষ করবে বলে নিজেদের সন্তান দেয়নি? ওরা জানতো ওদের কোনো সন্তান এসে গেলে তোর প্রতি ওদের ভালোবাসা কমে যাবে, সেই জন্যই। আমি এখনো বিশ্বাস করতে পারছি না তোমরা আমার জন্য এত কিছু করেছো। আমার বাবা মা বেঁচে থাকলেও কি আমার জন্য এত কিছু করতে পারতো? আর সেই আমি তোমাদের এত ভুল বুঝেছি, এত অপমান করেছি, এত কষ্ট দিয়েছি। তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি সারা জীবন তোমাদের চরণতলে কাটিয়ে দিতে চাই। বলো তোমরা আমাকে ক্ষমা করেছো তো? এই ঘটনার পর সুতপা একেবারেই পাল্টে যায়। সে আর কখনো তার বৌদিদের সঙ্গে কোনো রকমের খারাপ আচরণ করে না। নীলিমা এবং মীনাক্ষী যাই বলে সুতপা মুখ বুঝে সবকিছু শোনে। বেশ কয়েকদিন পর আমেরিকা থেকে আসা এক পাত্রের সঙ্গে সুতপার শুভ বিবাহ সম্পন্ন হয়। সুতপা তার স্বামী শ্বশুরবাড়ির সাথে বিদেশে পাড়ি দেয়। এভাবেই সুতপার উপর থেকে তাদের গ্রামের লোকেদের ছায়া চিরতরে চলে যাওয়ায় তার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলে।